টাঙ্গাইল প্রায় 40 লাখ জনসংখ্যার এই জেলায় 8টি সংসদীয় আসন। দেশের অন্যান্য জায়গার মতো এই জনপদেও হিসেব নিকেশ চলছে আসছে নির্বাচন নিয়ে। বিগত সংসদ নির্বাচনগুলোর ফলাফল বলছে টাঙ্গাইলের 8টি আসনেই মোটামুটি কাছাকাছি অবস্থান আওয়ামী লীগ বিএনপির। স্বাধীনতার পর 10টি সংসদ নির্বাচনের ফলাফলে প্রমাণ করে টাঙ্গাইলবাসীর কাছে প্রায় সমান জনপ্রিয়তা আওয়ামী লীগ বিএনপির। পাশাপাশি গ্রহণযোগ্যতা আছে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের, আছে জাতীয় পার্টির জনপ্রিয়তাও। সব মিলিয়ে আসছে একাদশ সংসদ নির্বাচন টাঙ্গাইলের 8টি আসনেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আশাবাদ ভোটারদের। দেখতে দেখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে বাংলাদেশ। যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আসছে ডিসেম্বরে, আর সেই সময় যতই ঘনিয়ে আসছে ততই সাধারণ মানুষের গল্প আড্ডা ভাবনায় গুরুত্ব পাচ্ছে নির্বাচন 2018। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি চলছে দলগুলোর মধ্যে। দলগুলোর মতামত, সে সঙ্গে সাধারণ মানুষের ভাবনা আমরা তুলে ধরতে চাই নিউজ 24-এর পর্দায়। সে লক্ষ্যেই নিউজ 24 ঘুরছে জেলায় জেলায়। সেই ধারাবাহিকতায় এবার আমরা হাজির হয়েছি টাঙ্গাইল জেলায়। দর্শক, তৃণমূলে জবাবদিহিতা নির্বাচন 2018 নিয়ে এবার আমরা হাজির হয়েছি টাঙ্গাইল জেলায়। আপনারা জানেন যে অনুষ্ঠান একেবারে সাধারণ মানুষের মতামত নির্ভর অনুষ্ঠান। আমরা আসছে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মতামতের পাশাপাশি স্থানীয় দলগুলো আসলে কতটা প্রস্তুত হতে পারছে নির্বাচন নিয়ে সেই খবর আমরা তুলে ধরতে চাই, তাদের মতামত আমরা তুলে ধরতে চাই নিউজ 24-এর পর্দায়। সে কারণে আমাদের এই আয়োজন। আমরা টাঙ্গাইল জেলার নির্বাচন নিয়ে আমাদের এই আয়োজনে 4 জন অতিথিকে পেয়েছি। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার একেবারে ডান পাশে আছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সভাপতি কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা। আমার ডান পাশে আছেন অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা বিএনপি। আমার একেবারেই বাঁ পাশে আছেন অ্যাডভোকেট এস আকবর খান, আইন বিষয়ক সম্পাদক জেলা আওয়ামী লীগ টাঙ্গাইল। একেবারেই বাম পাশে আছেন আলহাজ সালাউদ্দিন হায়দার, যুগ্ম সম্পাদক টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। দর্শক, বরাবর মতো সাধারণ মানুষ, টাঙ্গাইল জেলার ভোটাররা রয়েছেন যারা এখানে বসবাস করেন দীর্ঘদিন, যারা বিগত বিভিন্ন নির্বাচনের সাক্ষী, সামনে নির্বাচনকে তারা আসলে কীভাবে দেখতে চান সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের মতামত জানাতে চাই নিউজ 24-এর পর্দায়। আমরা শুরু করতে চাই আলোচনা। কি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। টাঙ্গাইল জেলার বর্তমান বাস্তবতা কেমন? কেন্দ্রীয় রাজনীতিতে এখনও বেশ বিভেদের সুর, কিন্তু দাবি প্রত্যাশার জায়গাটা এখন আমরা বিভিন্ন জায়গা থেকে যেটা শুনছি যে একটু সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বড় দলগুলোর একটা মতকে পৌঁছানো দরকার। টাঙ্গাইলের অবস্থা একটু জানতে চাই, কতটা সুখকর? ধন্যবাদ। জাতীয় নির্বাচনে টাঙ্গাইলের অবস্থা সারা বাংলাদেশের মতোই। আপনারা লক্ষ্য করে থাকবেন এই 10 বছর সারা বাংলাদেশে বিরোধী দলের উপর সরকারি দলের লেলিয়ে দেওয়া প্রশাসন যে জুলুম নির্যাতন করেছে, কেউ কোনোভাবে রাস্তায় দাঁড়িয়ে তার দাবি নিয়ে দাঁড়াতে পারে নাই। সম্প্রতি ছাত্ররা দাঁড়িয়েছিল জীবন রক্ষার জন্য, সেই ছাত্রদেরকেও কারাগারে নিক্ষেপ করা হয়েছে। এই প্রেক্ষাপটে জাতীয় রাজনীতিতে এবারের নির্বাচন একটা গুমট অবস্থা বিরাজ করছে। আমরা মনে করি সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। আমরা একটা বিষয় দেখি যে বিভিন্ন জায়গায় যেটা হয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে বড় দল বলতে 2টা দল, জাতীয় পার্টি ধরলে 3টা দল আসে। জাতীয় পার্টিকে খুব বেশি অ্যাক্টিভ সাধারণ মানুষ বলছে না। হ্যাঁ, তো সেই জায়গাটাই আপনাদের এখানে কয়টা দলকে সক্রিয় বলবেন? টাঙ্গাইলের জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ, বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ সক্রিয় আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি টাঙ্গাইল জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে আছেন, সাধারণ সম্পাদক পদে আছেন। আপনাদের বাস্তবতা একটু জানতে চাই, সামনে নির্বাচন নিয়ে আপনারা কী ধরনের চিন্তাভাবনা করছেন তৃণমূল পর্যায়ে? ধন্যবাদ নিউজ 24-কে। আসলে বর্তমান বাংলাদেশের যে বাস্তবতা, টাঙ্গাইলে ঠিক একই বাস্তবতা। টাঙ্গাইলের নির্বাচনের কোনো পরিবেশ নাই। এখানে সামনে একটা জাতীয় সংসদ নির্বাচন হবে, এখানে কিন্তু ভোটারদের মধ্যে কোনো উৎসাহ নাই, সাধারণ জনগণের মধ্যে কোনো উৎসাহ নাই যে 3 মাস পর একটা ইলেকশন হবে। এখানে শুধু উৎসাহ আওয়ামী লীগের মধ্যে, যে আওয়ামী লীগের বিভিন্ন আসনে দেখতে পাচ্ছি যে একাধিক প্রার্থী তারা ব্যানার ফেস্টুন নিয়ে তারা বিভিন্ন জায়গায় শহরে বা গ্রামগঞ্জে প্রচারণা চালাচ্ছে, কিন্তু মানুষের মধ্যে নির্বাচনের কোনো উৎসাহ নাই। তার একটা মাত্র কারণ যে বিগত টাঙ্গাইলে যতগুলো নির্বাচন হয়েছে, আপনি ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, উপজেলা নির্বাচন বলেন, মেয়র নির্বাচন বলেন, এমনকি এমপি যিনি আছেন, যারা আছেন সকলেই কিন্তু সিলেকশনে নির্বাচিত হয়েছে। এখানে কোনো ইলেকশন হয় নাই, একতরফা ইলেকশন হয়েছে। টাঙ্গাইলের জনগণ তাদের যে সত্যিকারের ভোটাধিকার
সেটা কিন্তু তারা প্রয়োগ করতে পারে নাই। এখনকার পরিবেশ কি বলছে, সামনে নির্বাচন কেমন হতে যাচ্ছে, আপনারা কতটা প্রস্তুতি নিতে পারছেন সংসদের বাইরের বিরোধী দল হিসেবে? এখনকার যে অবস্থা, টাঙ্গাইলে যদি কোনো ইলেকশন হয়, নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে কোনো নির্বাচন হলেই সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, তাছাড়া সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং জনগণ যে অবস্থায় আছে, এই অবস্থায় নির্বাচন হলে জনগণ ভোট দিতে পারবে না। আর আমরা টাঙ্গাইলের বিএনপি যারা আছি, আমরা মনে করি যে খালেদা জিয়াকে জেলখানায় রেখে আমরা কোনো নির্বাচনে যাব না। খালেদা জিয়ার জেলখানার বিষয় সেটা তো আদালতের বিষয় আসলে না, এখানে তো আদালতের বিষয় না। আজকে বিচারের বাণী নিবৃতে কাজছে, আজকে বিচারকরাও কিন্তু এখানে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। আপনারা কি ধরনের কাজ করছেন, মানে সাধারণ মানুষকে কাছে টানতে সামনের ভোট নিয়ে এখন কি ধরনের কাজ সাধারণ মানুষ চলছে তো আমরা মনে করি যে টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে যে টাঙ্গাইলের 40-45 লক্ষ জনগণের আমরা মনে করি যে প্রায় 95% জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে। তারা চায় যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা নির্বাচন হোক এবং সুষ্ঠু একটা নির্বাচন হোক। আসবো আপনার কাছে। অ্যাডভোকেট এস আকবর খান, আপনি আইন বিষয়ক সম্পাদক, গুরুত্বপূর্ণ পদ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের। আপনি কথা শুনছিলেন, আপনার কাছ থেকে একটু জানতে চাই আসল বাস্তবতা কি, আপনারা আসলে কিভাবে দেখছেন এই বাস্তবতাকে? ধন্যবাদ নিউজ 24-কে। আপনাদেরকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, টাঙ্গাইলের অবস্থা একটু কি, সামনে জাতীয় নির্বাচন, টাঙ্গাইলের আপনি দুজনের কথা শুনছিলেন, অনেক অভিযোগ, অনেক ভালো, অনেক অভিযোগের ব্যাপারে আমি এটুকু বলতে চাই। তারা যে অভিযোগটি করেছে, আমি বলতে চাই যে আজকে উনি বললেন যে উপজেলা, ইউনিয়ন পরিষদ এবং মেয়র নির্বাচনে সিলেকশন হয়েছে, তাহলে যে সমস্ত বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছে, ওনারা ধানের শীষ মার্কা প্রতীক দিয়েছিলেন, তারাও কি সিলেকশনে হয়েছে নাকি সেখানে ভোট হয়েছে? এই অমূলক বিরোধিতার স্বার্থে যে বিরোধিতাটা করা হয় সেটা ঠিক না। তারা আসলে প্রস্তুত না, কারণ তাদের যে এখানে কমিটি দেওয়া হয়েছে, জেলা কমিটি, সেই কমিটির বিরুদ্ধে একটা বিশাল তাদের নেতাকর্মীরা বিদ্রোহ ঘোষণা করেছে এবং সেই বিদ্রোহের কারণে তারা নিজেরাই বিধ্বস্ত, তারা নিজেরাই নির্বাচন করার জন্য প্রস্তুত না। তাই তারা আবারও একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে, জাতীয়ভাবেও আছে, যে নির্বাচনটাকে কোনোভাবে না আবার ভণ্ডুল করা যায়। ঐক্যবদ্ধ আছেন? আমরা ঐক্যবদ্ধ আছি। আপনাদের বিরুদ্ধে নানান অভিযোগ, গ্রুপিং, কোন দলে আপনারাও জর্জরিত? দেখুন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, এই প্রসঙ্গে আমি বলতে চাই, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগে কোনো গ্রুপিং নাই, কোনো লবিং নাই, কোনো কোন্দল নাই। এবং এই কমিটিটার গণমাধ্যমের খবর বলে, গণমাধ্যমের কি খবর সেটা আমি জানি না, কিন্তু টাঙ্গাইলে কোনো কোন্দল নাই। এই কারণে একটা বড় দলের মধ্যে প্রার্থী একাধিক থাকতে পারে। আমাদের নেত্রীও বলেছেন শত ফুল ফুটতে দাও, আমরা সেই ফুলকে বেছে নেব যে ফুল বেশি ভালো এবং সুবাস ছড়াবে। এখন প্রার্থী একাধিক হবে। আমরা জেলা আওয়ামী লীগও মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে কোনো আসনে একাধিক প্রার্থী থাকলেও তারা গণসংযোগ করবে, কাজ করবে দলের সাথে, এবং তারাও সকলে ঐক্যবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ আছে। জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবে ঐক্যবদ্ধভাবে তারা তার জন্যই কাজ করবে। বিএনপির অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলছিলেন যে নির্বাচন নিয়ে আপনারাই কাজ করছেন, হ্যাঁ, মানে অন্য কোনো দল এতটা কাজ করতে পারছে না। এইটা অমূলক, এখানে কোনো বাধা সৃষ্টি করা হয় না। উনি একটি এক্সাম্পল দিক যে উনি নির্বাচনী প্রচার অভিযানে গিয়েছে, সেখানে বাধা দিয়েছে। উনি নির্বাচনী মাঠে গিয়েছে, উনি গণসংযোগে গেছে, সেখানে কি পুলিশ বাধা দিয়েছে? কোনো রাজনৈতিক বাধা এবং মুখে পড়েছে কিনা? তাদের ব্যানার ফেস্টুন আপনি দেখেন, শহরে তাদের যারা প্রার্থী তারা ব্যানার ফেস্টুন লাগিয়ে তারা তাদের নির্বাচনী প্রচারণায় আছে। আপনার কাছে একটু জানতে চাই এই প্রসঙ্গে। না, উনি যে কথা বলছে, আমরা তো রাস্তায় বের হতে পারি না। আমরা একটা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়, আমাদের অফিসে দৌড়ে ঢুকিয়ে দেয়। আমরা মানে শহরের কোনো রাস্তা দিয়ে মিছিল করতে পারি না, অথচ আমাদের হাজার হাজার লোক একসাথে হইলে আমাদের অফিস থেকে বের হতে দেয় না। আর আওয়ামী লীগের ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, অরও তারা মিছিল করতেছে, তাদের কোনো বাধা দেয় নাই। পুলিশ প্রোটেকশন তাদের সামনে পিছিয়ে নিয়ে তারা মিছিল করতেছে। আর কোন্দলের কথা বললেন, আমাদের নেত্রী জেলে, আমাদের মধ্যে কোনো কোন্দল নাই। আর আওয়ামী লীগ টাঙ্গাইলে কোন্দলে জর্জরিত। আওয়ামী লীগের কোন্দলে টাঙ্গাইলে পর্যন্ত 17 জন তরতাজা প্রাণ নিহত হয়েছে তাদের নিজেদের গোলাগুলিতে। এ পর্যন্ত 17 জন ব্যক্তি নিহত হয়েছে। জানতে চাই এই প্রসঙ্গে আমি আসলে কতটা আমার একটু বলার আছে, সেটা হলো এই যে ওনারা বললেন যে মিটিং মিছিল অফিসে যেতে পারে না। ওনাদের দুই গ্রুপ, এক গ্রুপ অফিসে গেলে আরেক গ্রুপ পিটিয়ে দেয়, খেদিয়ে দেয়। ওনারা এক গ্রুপ যদি মিছিল করে আরেক গ্রুপ তাদেরকে আক্রমণ করে ভেঙে দেয়। সেখানে কি কোনো পুলিশ গিয়েছে? পত্রপত্রিকায় আপনি দেখেন যে তাদেরকে এই ধরনের তাদের নিজেদের মধ্যে গ্রুপিং কুন্তলের মধ্যে দিয়ে তারা কোনো কাজ করতে পারে না। তারা জাতীয় পার্টির কথা শুনতে চাই। আলহাজ সালাউদ্দিন হায়দার, যুগ্ম সম্পাদক আপনি জেলা জাতীয় পার্টির, আপনার কাছ থেকে একটু জানতে চাই জাতীয় পার্টি কতটা কাজ করছেন নির্বাচন নিয়ে? টাঙ্গাইলে 8টা আসন, আপনারা কতটা প্রস্তুত হতে পারছেন? পরিকল্পনা কি আসে? ধন্যবাদ নিউজ 24। জি, আপনাদেরকেও ধন্যবাদ। সারা বাংলাদেশে জাতীয় পার্টি হুসাইন মোহাম্মদ এরশাদ বর্তমান প্রেক্ষাপটে এরশাদ সাহেবের সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি বড় ফ্যাক্টর। জাতীয় পার্টি সরকার গঠনে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। আমরা আশা করছি সারা বাংলাদেশের মানুষ এইবার নীরব বিপ্লব ঘটিয়ে জাতীয় পার্টির সকল জায়গায়
লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিজিত করবে এবং সরকার গঠনে সহায়ক ভূমিকা পালন অবশ্যই জাতীয় পার্টি। আপনাদের তো এখন একটা আসনও নেই টাঙ্গাইলে। টাঙ্গাইলে আমাদের এখন একটা আসন নেই, এ কথা সত্য, কিন্তু তাহলে আপনারা কতটা আশাবাদী হতে পারছেন আমরা সামনের নির্বাচনে? আমরা টাঙ্গাইল জেলায় সব আসনেই ঐক্যবদ্ধ আছি এবং প্রার্থী আমাদের প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে এবং সেইখানে নির্বাচনে অবশ্যই ভালো ফলাফল করবে বলে মনে করি আমরা। মানুষ আপনাদেরকে ভোট দেবে কেন? মানুষ আপনাদেরকে ভোট দেবে কেন? মানুষ আমাদেরকে ভোট দেবে আমাদের জাতীয় পার্টির হুসাইন মোহাম্মদ এরশাদ একজন দক্ষ দেশ পরিচালক, সেটা সে বিগত দিনে এই বাংলাদেশে প্রমাণ দিয়েছে। এই বাংলাদেশে হুসাইন মোহাম্মদ এরশাদের সময়ই ব্যবসা বাণিজ্য মানুষ শান্তিতে ছিল, ব্যবসায়ীরা শান্তিতে ছিল, সন্ত্রাস এখন কি হচ্ছে? সহনীয় পর্যায়ে ছিল। এখন কি সমস্যা? এখন নানাবিধ সমস্যায় দেশ জর্জরিত। সেই সমস্যার থেকে উত্তরণের একমাত্র নেতা হচ্ছে এরশাদ, যার মাধ্যমে আপনি বলছেন যে শুধুমাত্র হোসেন মোহাম্মদ এরশাদকে দেখেই টাঙ্গাইলের মানুষ আপনাদেরকে ভোট দিবে? না, টাঙ্গাইলের প্রার্থীগুলোও অত্যন্ত যোগ্য এবং প্রমাণ দিয়েছে। আবার আসবো একটু আপনাদের কাছে আসতে চাই, হাত তুললে মাইক্রোফোনটা দিতে চাই, একটু দেবেন ডান পাশে, একটু দাঁড়াবেন চাচা। ধন্যবাদ নিউজ 24-কে। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি প্রথমেই বলবো 10তম নির্বাচন 2014 সালে যে নির্বাচন হয়েছিল, 10ম জাতীয় সংসদ নির্বাচন, একতরফা নির্বাচন, সেই নির্বাচনে কোনো দলে অংশগ্রহণ করে নাই। সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনও একতরফা করার জন্য আমরা দেখছি বিভিন্নভাবে তারা পায়তারা করছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্পোরেশনগুলোতে যে নির্বাচন হলো সেই নির্বাচনেও আমরা দেখেছি বিভিন্ন স্টাইলে এক এক কর্পোরেশনে এক এক স্টাইলের কারচুপি করে তারা ভোটে নির্বাচিত হয়েছে। সেই ধরনের রিহার্সেল দেওয়ার পরে ফাইনাল 11তম যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা একইভাবে ওখানে উপস্থিত হবে। আপনারা সামনে কি ধরনের পরিবেশ আশা করেন সামনে ভোটের আমরা জন্য? চাই একটি নিরপেক্ষ নির্বাচন, যাতে সাধারণ মানুষ সেই নির্বাচনে ভোট দিতে পারে। এখনকার মানুষের একটি ধারণা যে ভোটের কথা বললে যে ভোট দিলে কি হবে, তার ভোট ছিনতাই হয়ে যাবে, ওই ভোট কেন্দ্রে গিয়ে কি হবে। এতে ভোটের প্রতি মানুষের আস্থা একদম নাই। আমরা চাই আগামী 11তম নির্বাচন যেটা সাধারণ মানুষ ভোট দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হয়। ধন্যবাদ। বসতে হবে, একটু হাত পিছনে দেবেন মাইক্রোফোনটা, আসবো। ধন্যবাদ একটু হাতে নিউজ 24-কে। জি, অনেক ধন্যবাদ। বলেন। আমি টাঙ্গাইলবাসী একজন সাধারণ ভোটার হিসেবে জি বলেন। সামনে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমার দাবি হচ্ছে, ব্যক্তিগত দাবি, সেটা হলো যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। কারণ বিগত নির্বাচনগুলোতে নিরপেক্ষতা হারিয়েছে এই নির্বাচন কমিশনার। সুতরাং নির্বাচন কমিশনের পুনর্গঠন, সরকারকে আন্তরিক হতে হবে। সরকার যেভাবে নির্বাচন কমিশন তো যেসব কেন্দ্রে মানে ভোটে কারচুপি হচ্ছে দাবি করে সেসব কেন্দ্র তো বন্ধ করে দিয়েছিল নির্বাচন কমিশন। আপনারা জানেন যে সিলেটেও তো নির্বাচনে পুনরায় ভোট নেওয়া হয়েছে। ধন্যবাদ। নির্বাচন গণ্ডগোল হয়েছে 100 কেন্দ্রে, কিন্তু নির্বাচন কমিশনার দেখে দেখে শুধুমাত্র কয়েকটি কেন্দ্র বাতিল করেছে। এটা সাধারণ মানুষের মধ্যে একটা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই জন্য নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। বলবেন প্রশাসন নিরপেক্ষতা বজায় রাখবে, এটা আশা করি। আসবো, একটু দাঁড়াবেন ভাই। আমি সাম্প্রতিক আমাদের টাঙ্গাইলের অবস্থান নিয়ে কথা বলতে গেলে আসলে দেশ নিয়েও কথা বলতে হয় দু একটি। সামনের পরিবেশ একদমই ভালো না, এই পরিবেশে নির্বাচন করা সম্ভব না এবং আওয়ামী লীগ ছাড়া অন্য কারোর ভেতর নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নাই। ধন্যবাদ। বলবেন। প্রাচীন এদিকে ছিলেন, একটু দেবেন এদিকে, একটু জানতে চাই আমি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের সমর্থন কতটা দেখেন টাঙ্গাইলে, প্রভাব কতটা আছে ভোটের মাঠে আপনাদের দলে? আমরা টাঙ্গাইলে যদি ফ্রি এবং ফেয়ার নির্বাচন হয় আগামীতে, তার আগে আমাকে অতীতের কিছু কথা বলতে হয়। আমি এক জনৈক বক্তার বক্তব্য কিছু বিরোধিতা করছি। বলেন। অতীতে আওয়ামী লীগের আমলে যেমন ফ্রি ফেয়ার নির্বাচন হয় নাই, তেমনি বিএনপির আমলেও ফ্রি ফেয়ার নির্বাচন হয় নাই, তেমনি জাতীয় পার্টির আমলেও ফ্রি ফেয়ার নির্বাচন হয় নাই। যদি ফ্রি ফেয়ার নির্বাচন হয়, আমরা বিশ্বাস করি এই 8টা আসন থেকেই গামছা মার্কা 8টা আসনই আমরা নির্বাচনে জয়ী হব, এই বিশ্বাস, এই আশা আপনার কাছে রাখতে পারি। সামনে নির্বাচন ফেয়ার হবে? সামনে নির্বাচন ফেয়ার হবে এই বিশ্বাস যেমন আদাবাদি করি, তেমনি হবে না এটা প্রায় 60% বিশ্বাস করি। কি করা দরকার? সেক্ষেত্রে জাতীয় সরকার গঠন করি, জাতীয়ভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করার জন্য জাতীয় মতামত নিয়ে যা যা করার দরকার তাই করলে আমার বিশ্বাস আগামী দিনে
ফ্রি ফায়ার নির্বাচন হতে পারে। বিশেষত দ্বিদলীয় সরকারের অধীনে কোনো ফ্রি ফায়ার নির্বাচন হবে না, এইটা আমরা বিশ্বাস করি। এটা যদি হয় তাহলে দুই দলের মধ্যে সিট ভাগাভাগি হবে। অনেক বসবেন, আপনি পিছনে ছিলেন। জি, টাঙ্গাইলে কেমন আছেন আপনারা? ভোটের পরিবেশ কেমন আছে এখন? দলগুলোর কতটা কার্যক্রম চোখে পড়ে আপনাদের? ধন্যবাদ নিউজ 24-কে। আজকে টাঙ্গাইলে আমরা যে পরিস্থিতি আছি, খুবই ভালো পরিস্থিতি আছি এই কারণেই যে আমাদের কাউকে ভোট দিতে চাইতে হয় না, আমাদের ভোট রাতেই শেষ হয়। এই জন্য মানে হয়তো মানুষ আমাদের কষ্ট করতে হয় না, ওই দিন রিক্সা চলে না, গাড়ি চলে না। আগে ভোট হইতো দিনে, এখন ভোট হয় রাত্রি। সামনে কেমন ভোট আপনারা আশা করছেন? একমাত্র বাংলাদেশের যে দেশে 154 জন সংসদ সদস্য বিনা ভোটে পাস করে, এবং এদেশের প্রধানমন্ত্রীও কিন্তু ভোট দেয়নি। কিন্তু যেটি স্পিকার ভোট বাস্তবতা, দেয়নি। আমার কথা হচ্ছে যে আন্দোলন কিংবা প্রতিবাদ কি সেরকম হয়েছে বাংলাদেশে? প্রতিবাদ যারা প্রতিবাদ করবে, এখন তো সবই মানে বাংলাদেশ এখন তো ভালোভাবে চলছে, খুব বেশি ঝামেলা কি চোখে পড়ে কিনা আপনার? ঝামেলা চোখে পড়ে না, কিন্তু বিরোধী দলকে তো মাঠেই নামতে দেয় না, তাদেরকে ঘরের ভিতরে ঢুকে রাখছে। এদের প্রত্যেক জেলার নেতা অন্তত 30 থেকে 35টা মামলার মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আর আমাদের যারা সরকার দলীয় বর্তমান আছে, ওনারা লুটপাট যা করার, যেখানে যা করার সব করে তারা গাড়ি বাড়ি টাঙ্গাইলে করতেছে। উন্নয়ন কেমন হয়েছে? উন্নয়ন কেমন হয়েছে টাঙ্গাইলে? টাঙ্গাইলের উন্নয়ন, যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়ন জনগণের কাছে গেলে বোঝা যাবে। একটা রাস্তায় যদি একটা আমি একটু বলতে চাই, একটা রুগী যদি যায়, আমার মনে হয় যে রুগীর হায়াত থাকতেও হাসপাতাল পর্যন্ত যেতে তাকে মৃত্যুবরণ করতে হবে। আপনি কি অলিগলির রাস্তা বলছেন না প্রধান প্রধান সড়কের কথা বলছেন? টাঙ্গাইল শহরের এমন কোনো রাস্তা নাই যে রাস্তায় আমরা কোনো রিক্সায় যাইতে হইলে রিক্সাওয়ালাকে 10 টাকা বেশি না দিতে হয়। ভাই ভাঙা আছে, ভাই ওইখানে পইরা যায়। তা তো ঢাকার চিত্র, টাঙ্গাইল চিত্র আপনারা জানেন। অনেক ধন্যবাদ, বসতে হবে। জি ধন্যবাদ। জি, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আপনার কাছ থেকে আবার একটু আসতে চাই। সামনে তো নির্বাচন, এখনকার বাস্তবতা দেখছেন, টাঙ্গাইলের পরিবেশ নিয়ে আপনি বলছিলেন, কি করা দরকার একটু বলবেন। সামনে সবাই প্রত্যাশা করছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, যেই নির্বাচনে সবাই আসবে, হ্যাঁ, এবং বলা হচ্ছে এই নির্বাচন বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। দলও যেটা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তারাও চাই একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন। কি করা দরকার আপনার একটু মতামত চাই। জাতীয় সংসদ নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণের নির্বাচন। আমাদের এই স্বাধীনতার পর যে কয়টা নির্বাচন হয়েছে সবগুলাকেই ভালো মন্দ মিলে বিতর্কের মধ্যে আমরা আপাতত পর্যন্ত প্রতিষ্ঠা করেছি। জাতির বৃহত্তর স্বার্থে সবচাইতে বেশি ভূমিকা রাখতে হবে বর্তমান সরকারের যে প্রধান, তিনি সহ যদি মনে করেন এই বাংলাদেশে একটি ভালো নির্বাচন দিবেন, তার হাতে একটু সময় আছে। আর নইলে এই বাংলাদেশে বারবার এই ধরনের স্বৈর শাসকের বিরুদ্ধে যে মানুষের যে জাগরণ হয়, আমরা মনে করি সেই জাগরণের সময়টা সামনে আছে। সেই জাগরণ হলে বলছেন যে সরকারের সদিচ্ছা ছাড়া খুব বেশি ভালো না। সরকারের সদিচ্ছা ছাড়া যে জিনিসটা হবে, একটা জাগরণ আসবে, সেই জাগরণে সম্ভবত তাদের সেই ইচ্ছাটাও পূরণ করতে পারে। তো যদি সরকার সেরকম পরিবেশ সামনে না দেখেন, আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের পরিকল্পনা আছে। আমরা সাধারণ মানুষের ভোটের এই অধিকারকে আদায় করার জন্য রাজপথে আছি। মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে থাকব। এটাই আমার। মানুষ আপনাদের কতটা সাথে আছে মনে করেন? আমাদের সঙ্গে ইনশাল্লাহ মানুষ সার্বক্ষণিক আছে। অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আপনাদের পরিকল্পনা কি সামনে নির্বাচন? একটা অভিযোগ আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়, আপনারা মুখে অনেক বড় বড় কথা বলেন কিন্তু বাস্তবে আন্দোলন করতে পারেনি, শক্তি নেই, সাংগঠনিক দুর্বলতার কথা বলে আওয়ামী লীগ, সেরকম অভিযোগ আমরা আওয়ামী লীগের পক্ষ পাই। আপনাদের সামনে দিনে পরিকল্পনা কি আসলে? আমি একটা কথা বলতে চাই যে এখানে নির্বাচনের যে ব্যাপারটা, জি, আজকে আওয়ামী লীগ বলছে যে মানে বিএনপি আন্দোলন করতে পারে না। বিএনপি কিভাবে আন্দোলন করবে? আজকে আপনি জানেন যে আমাদের প্রায় 500-র উপর নেতাকর্মীকে গুম করা হয়েছে। আগে আমরা দেখতাম যে সরকার বিরোধী আন্দোলন হলে পুলিশ টিয়ার সেল মারত, আজকে সেখানে পুলিশ ডাইরেক্ট গুলি করে, নির্মম নির্যাতন করে। কিন্তু তারপরেও আমরা আশার আলো দেখতে পাচ্ছি, যে আমরা দেখেছি যে আমাদের কোমলমতি ছাত্ররা আমাদের পথ দেখিয়েছে, যে কিভাবে কোমলমতি ছাত্ররা তারা দেখিয়েছে যে কিভাবে একটা দেশকে নাড়া দিতে হয়, একটা সরকারকে কিভাবে নাড়া দিতে হয়, জাতিকে কিভাবে নাড়া দিতে হয়, তারা কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে। বিএনপির কেন্দ্র থেকে আপনাদের জেলা পর্যায়ে কি ধরনের নির্দেশনা আছে যারা আপনারা তৃণমূলের রাজনীতি করেন? আমাদের জেলা পর্যায়ে যে নির্দেশনা, আমরা সাংগঠনিককে শক্তিশালী করেছি এবং কিন্তু আপনাদের কমিটি নিয়ে অনেক অভিযোগ। আমাদের টাঙ্গাইলে যে কমিটি, সেই কমিটি নিয়েই তো আপনাদের মধ্যে বিরোধ আছে। আমাদের টাঙ্গাইলে কমিটি নিয়ে একটা প্রতিযোগিতা আছেই। জি, আমাদের মধ্যে মন মালিন্য কিছুটা থাকতে পারে, কিন্তু দলের প্রশ্নে কিন্তু আমরা এক। আর ওনাদের যে দ্বন্দ্ব, সেটা কিন্তু হত্যা হয়েছে। 17 জন লোককে তারা নিজেরা মানে মারপিট করে, আওয়ামী লীগ ছাত্রলীগ 17 জন লোককে তারা মেরে ফেলেছে নিজেদের মধ্যে। এমনকি একজন প্রবীণ রাজনীতিবিদ
মুক্তিযোদ্ধা ফারুক সাহেবকেও মেরে ফেলা হয়েছে। কিন্তু আন্দোলনের জায়গাটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? আন্দোলনের জায়গায় আমরা যেটা মনে করি সামনে আন্দোলন হবে, সেটা হলো আওয়ামী লীগের সাথে মহাজোট বাদে সকল দলকে নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে কৃষক শ্রমিক জনতা লীগ, যেহেতু টাঙ্গাইলের কাদের সিদ্দিকীর বাড়ি, তিনি কিন্তু ইতিমধ্যেই আমাদের সাথে তারা ঐক্যমত পোষণ করেছে এবং সকল রাজনৈতিক দল আর সামনে যে আন্দোলন হবে তারা ঐক্যমত্যে আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াবো এবং ইনশাল্লাহ আমরা মনে করি যে সকলে জাতীয় ঐক্যের যে আন্দোলন শুরু হবে ভোট এবং ভাতের অধিকারে, সে আন্দোলন অবশ্যই সরকারের নতি স্বীকার করতে বাধ্য হবে এবং একটা নিরপেক্ষ সরকার অধীনে তারা নির্বাচন দেবে। জি, অ্যাডভোকেট এস আকবর খান, এখনকার যে অবস্থা দেখছেন আসলে আপনারা আসলে কতটা স্বস্তিতে আছেন মনে করেন? দেখুন, এই যে এত অভিযোগ, এই যে অভিযোগগুলো শুনতে হয় উনি করছেন, আমরা একটু জানতে চাই সামনে নির্বাচন তো আপনারাও চান যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, সব দল এই নির্বাচনে বিষয়ে আসুক। আমি আপনাকে সেই বিষয় নিয়ে আপনাদের একটু চিন্তা ভাবনা মতামত জানতে চাই। আমাদের চিন্তা ভাবনা মতামত, আমরা সব রাজনৈতিক দলই নির্বাচনে আসুক তার জন্য ক্ষেত্র প্রস্তুত আছে। আর নির্বাচনকালীন কিন্তু সবকিছু পরিচালনা করেন নির্বাচন কমিশন। আপনারা জানেন যে নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশনই একটি পূর্ণাঙ্গ সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে। এখানে নির্বাচনকালীন সরকারের কিছু করার থাকে না। আর একটি বিষয় ওনারা যেটা বললো, নির্বাচন কমিশন কতটা স্বাধীন আসলে বাস্তবে আপনি দেখেন? হ্যাঁ, নির্বাচন কমিশন সাংবিধানিক একটি পদ এবং সাংবিধানিক একটি সংস্থা। সাংবিধানিক সংস্থা তো খাতা কলমেই বলতে হবে, কারণ বিষয়টা হচ্ছে যে আপনার নির্বাচন করতে গিয়ে, এরকম একটা বড় নির্বাচন করতে গিয়ে তো পুরো দেশের প্রশাসন অর্থাৎ সরকারের উপরই নির্ভর করতে হয় নির্বাচন কমিশনকে। সেই জায়গাটায় যদি নির্বাচনকালীন সময়েতে একটি সরকার হবে এবং সেই সরকার গঠিত হওয়ার পরে এই প্রশ্নগুলি আসতে পারে যে কি হবে কি না হবে। নির্বাচনকালীন সময়ে সাংবিধানিক ধারাবাহিকতা বাধ্যবাধকতার মধ্য দিয়ে একটি সরকার হবে, সেই সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচনটা পরিচালনা করবে। আর ওনারা যেটি বারবার বলার চেষ্টা করতেছে আন্দোলন, ওরা এখন বিএনপি জামাত তারা আন্দোলনের শক্তি এবং সাংগঠনিক শক্তি হারিয়ে ফেলে এখন তারা সামাজিক আন্দোলনে বৃদ্ধাহতি দিতে চায়। এই যে কোঠার পদ্ধতির আন্দোলন, এই যে কোমলমতি ছাত্ররা নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন, যখন সব দাবি মেনে নিয়েছে ছাত্ররা ক্লাসে ফিরে যাবে, তখন কিন্তু তারা তাদের ঘাড়ে ছোঁয়ার হয়ে বৃদ্ধাহতি দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে সহিংসতার খাতে নিয়ে যাওয়ার জন্য একটা প্রচেষ্টা করেছে, যেটা পরবর্তীতে তারা সফল হয় নাই। এখন এই ধরনের কর্মকাণ্ড করে তারা আগামী নির্বাচনকেও যাতে প্রশ্নবিদ্ধ করা যায় বা তারা নির্বাচনে যাতে না সেই রকম একটা হুমকি দিচ্ছে। এখন বিষয়টা হলো যে নির্বাচনে এলোই না, তাহলে কিভাবে তারা বুঝবে যে জাতীয় সংসদ আগামী যে নির্বাচনটা সেটা সুষ্ঠু হবে না সেটা কারচুপি হবে? নির্বাচনে এসেই না কেবল প্রমাণ করতে পারবে যে আসলে সেটা কেমন হবে। নির্বাচনেই আসলো না, যদি না আসে তাহলে কি করার আছে অন্যান্য দলের, বা কি করার আছে যারা নির্বাচন করবে, সরকারের কি করার আছে? সাংবিধানিকভাবে কি এখন ইচ্ছা করলে শেখ হাসিনা পদত্যাগ করে চলে যেতে পারবে? কাকে ক্ষমতা দেবে? ওনারা তো চায় যে শেখ হাসিনা পদত্যাগ করুক এবং তারা আরেকটা অনির্বাচিত সরকার আসুক, একটা অন্য কিছু অপশক্তি আসুক, সেই আলোকে তারা ক্ষমতায় আসবে। এই বাস্তবতা, এই গণতান্ত্রিক, এই সাংবিধানিক অবস্থা কি বাংলাদেশে আছে? যারা স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে, নির্বাচনে কিন্তু সরকারের পরিবর্তন যদি সুষ্ঠু না হতো তাহলে আপনারা সিলেটে আপনারা মেয়র কেমনে হলেন? হলো সরকার পরিবর্তন হয়, মেয়র হলেন সেই নির্বাচন কি এই সরকার অধীনে সুষ্ঠু হবে? সিলেটে কেমনে মেয়র হলেন যদি ভোট সুষ্ঠু না হতো, যদি সিলেকশনই হতো তাহলে সিলেটে আমাদের বদরুদ্দিন আমরা সিলেকশন দিতাম, তাহলে আপনি ভোটে পাস করতেন না। যখন কনফার্ম হয়েছে যে বদরুদ্দিন, যেখানে মানুষ আপনাদের ভোট দিয়েছে আপনারা জিতেছেন, যেখানে মানুষ ভোট দেয় নাই সেখানে হেরেছেন। এটাকে মেনে নেন, এটাকে মেনে নেন। আপনার আরিফুল হক সাহেব তো নির্বাচন আগেই বর্জন করেছিল 12টায়, কিন্তু ভোটে দেখা গেল যে সে পাস করেছে। এটা গণতান্ত্রিক প্রমাণ, সুষ্ঠু নির্বাচনের প্রমাণ। এই দেশে জাতীয় সিলেটের ব্যাপারটা আমি বলি, সিলেটের যে ব্যাপারটা হয়েছে, সিলেটে আপনারা এটা কি বাস্তবতা মানে প্রায় 1.5 লক্ষ ভোটে বাস্তবতা মানে হওয়ার কথা, কিন্তু আপনারা ভোট, এটা তো ভোট দেওয়ার পরের হিসাব বলবেন। 100 কেন্দ্রে ভোট রিগিং করার পর, রাতে দেওয়ার পর তারা মনে করছে, আমরা তো বলি না যে আপনারা রিগিং করে পাস করেছেন। ভোট গোনার পর যখন দেখা গেল যে মাত্র 500-550 ভোট ডিফারেন্স, আগে তো আপনাদের পরিকল্পনায় কিন্তু আপনি দেখেন জিতলেও পরিকল্পনার কথা বলবেন, হারলেও পরিকল্পনার কথা বলবেন। বিরোধী দলের ভাষাই তো এটা, শুধু প্রতিবাদ করা, সমালোচনা করা। বাস্তবতাটাকে স্বীকার করে আলোচনাও করুন, শুধু সমালোচনাই করবেন না। সরকারের ভালো কাজের জন্য প্রশংসা করা শিখেন। আমি একটু বলি শুনেন,
সিলেটে উনি যেটা বলছেন যে আপনারা হারলেও বলছেন যে এর মধ্যে পরিকল্পনা আছে, জিতলেও বলছেন পরিকল্পনা আছে। আচ্ছা, আমি বিশ্বাসের জায়গাটা দরকার ওনাদের সামনে যে- জাতীয় নির্বাচনের ওনাদের জায়গাটা। যে এত জনপ্রিয় শেখ হাসিনা বলে যে তার বাপ দেশ স্বাধীন করছে এবং সে দেশের ভালো চায়, তাহলে সুন্দর একটা নির্বাচন দেন, ভালো কাজ করছেন, সুষ্ঠু একটা নির্বাচন দেন। জনগণ যদি সুষ্ঠু নির্বাচনে শেখ হাসিনা ওয়াজেদকে আবার প্রধানমন্ত্রী বানায়, আমরা ওয়েলকাম করব। কিন্তু কি জন্য আজকে সুষ্ঠু নির্বাচন দিতে চান না? তার কারণে নির্বাচন তো দেবে সুষ্ঠু বলছে। নির্বাচন তো অবশ্যই হচ্ছে, সুষ্ঠু এবং নির্বাচন আমরা তো হচ্ছে। সুষ্ঠু নির্বাচন দিতেই চাই। মানুষকে কি এত আপনাকে বোকা ভাবেন আপনারা? কখন কোথায় বলা হয়েছে আপনারাই আমরা সুষ্ঠু মানে নির্বাচন মানুষকে দিতে বোকা চাই না? ভাবেন। থামতে হবে, সুষ্ঠু থামতে হবে, নির্বাচন থামতে হবে, হচ্ছে। অনেক সুষ্ঠু নির্বাচন দিতে চাই না, এটা কোথায় আপনি জানলেন? ভাই, থামতে হবে। কোথায় আমরা বললাম? বাংলাদেশের রাজনীতিতে অ্যাডভোকেট রফিকুল ইসলাম আসবো। বাংলাদেশের ক্ষমতায়নে বাংলাদেশের দুইটা বড় দল, এই দুইটা দলের চরিত্র, একটা হলো ক্ষমতায় আছে আর একটা ক্ষমতায় নাই, একটা যাইতে চায় আর একটা থাকতে চায়। এর মাঝখানে হলো আমাদের রাজনীতি, আমাদের কথা, সেটা হলো যে জনগণের কথা। সেটা হলো যে এরা যে জিনিসটা নিয়ে এদের উপলক্ষ হলো সরকারে থাকতে হবে। আমার এখানে ঘৃণা লাগে, আমি এরশাদ বিরোধী আন্দোলন করেছি, জেল কেটেছি, জুলুম কেটেছি। সেই দেশে জাতীয় পার্টিকে দুই দল ভাগ করে নিছে, একজন এরশাদ সাহেবকে নিছে সভাপতি আওয়ামী লীগ, আরেকজন হলো ওই দলের সাধারণ সম্পাদক টাঙ্গাইলের একজন লোক, যাকে আমরা বাগদাদের চোর হিসাবে 1990 সালে গণ অভ্যুত্থানের পর টাঙ্গাইলে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম, সেটাকে বিএনপি নিয়েছে। এই ক্ষমতার ভাগাভাগির জন্য 1971 সালের জামাতে ইসলাম নিয়ে প্রতি নির্বাচনেই তো জাতীয় পার্টি একটা বড় যদি ফ্যাক্টর প্রশ্ন ওঠে, জামাতে ইসলাম অমুকের সাথে জায়গায় থাকলে পরে তারা স্বাধীনতা বিরোধী সরকার। আমাদের এই প্রজন্ম মনে করি জাতীয় পার্টিকে নিয়ে যারা খেলা করে তারাও ওই দোষে দোষী, এটা বিচার হয় না। আমরা পরিষ্কার বলতে চাই, ক্ষমতায়নের ভাগাভাগি নয়, সাধারণ মানুষের ক্ষমতা এই দেশে প্রতিষ্ঠিত হোক, অনেক ধন্যবাদ। তার জন্য বঙ্গবন্ধু লড়াই অনেক করে। ধন্যবাদ। জি, একটু জাতীয় পার্টি নিয়ে কথা বলেছেন, আমি একটু জাতীয় পার্টির কাছে আসতে চাই। আলাদ সালাউদ্দিন হায়দার, আপনাদের অনেকবার বলা হচ্ছে যে এককভাবে নির্বাচনে যাবে জাতীয় পার্টি, হ্যাঁ, আপনাদের প্রতি কি ধরনের নির্দেশনা আছে? সব আসন নিয়ে আপনাদের পরিকল্পনা কি আসলে? আমাদের পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ বারবারই বলেছেন আমরা একক নির্বাচনের জন্য প্রস্তুত আছি, তবে দেশের স্বার্থে, জনগণের মুক্তির স্বার্থে, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ রক্ষার স্বার্থে, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, সেই কারণে যদি মহাজোট হয় সেটা ভিন্ন কথা। তবে একটি রাজনৈতিক দল হিসাবে সফল রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের কর্মকাণ্ড মানুষের কাছে সমাদৃত। এই কারণে হুসাইন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দলে, জাতীয় পার্টিতে এককভাবে সারা নির্বাচনের দেশে- কথা তো বহুবারই বলেছেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা এখন পর্যন্ত এককভাবে নির্বাচন দেখিনি। না, আমরা এককভাবে নির্বাচনও করেছি, করিনি তা না। সামনে আমরা- সামনে আসলে কি হবে মনে করেন? আমাদের জাতীয় পার্টির প্রার্থীদেরকে নির্দেশ দেওয়া, প্রার্থীদের সহযোগিতা করা, যেন তারা সার্বিকভাবে জনতার সাথে মিলেমিশে জনতার কাতারে গিয়ে নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করে, কাজ করে। আওয়ামী লীগ কতটা গুরুত্ব দেয় আপনাদের? আওয়ামী লীগের গুরুত্ব তো এটা তো আপনারা সবাই জানেন। না, আমরা জানি না, আমি আপনার কাছ আওয়ামী থেকে লীগের জানতে চাই। গুরুত্ব জাতীয় পার্টিকে নিয়ে সরকার গঠন করেছে, একথা সত্য, কিন্তু সরকার গঠন করার পরে জাতীয় পার্টিকে যেই ধরনের মূল্যায়ন করার কথা সারা দেশে, সেইটি জাতীয় পার্টিকে আওয়ামী লীগ সেই মূল্যায়ন করে নাই। এই কারণে ক্ষতিগ্রস্ত তারাই হবে। সামনে তাহলে আপনারা থাকবেন কি না? এখন সেটা রাজনৈতিকভাবে সেটা শেষ, আমি আগেও বললাম শেষ কথা বলতে কিছু নেই। আপনাদের চেয়ারম্যানই এই বিষয়ে সেটা সিদ্ধান্ত হুসাইন নেবেন। মোহাম্মদ এরশাদ সেটা সিদ্ধান্ত নেবেন। জাতীয় পার্টি হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ সারা দেশে। জি, অনেক ধন্যবাদ। আসবো, একটু হাত তুললে এদিকে দেবেন, মাইক্রোফোনটা একটু দিতে হবে। আচ্ছা, আমার একটু সুনির্দিষ্ট প্রশ্ন, একেবারেই সামনে তো জাতীয় নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন সবাই চাই। আপনি একজন সচেতন নাগরিক হিসাবে, একজন কৃষক শ্রমিক জনতা লীগের নেতা হিসেবে কি মনে করেন, কি করা দরকার আসলে? নিউজ 24-কে ধন্যবাদ। ভোটের জন্যই এই দেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল। 70-এর নির্বাচনের পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন এই দেশের নিরঙ্কুশ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছিল, সেই ভোটের মর্যাদা যদি ওই সরকার দিত তাহলে মুক্তিযুদ্ধ হতো কিনা সেটা সন্দেহ আছে। সেই কারণেই বলতে চাই যে ভোটের জন্যই এই দেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এই দেশে লক্ষ শহীদ হয়েছে, মা বোনের ইজ্জত গেছে। সেই দেশে আজকেও ভোটের জন্য আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, এই কথা ভাবতে আমাদের লজ্জা হয়। সেই ভোটের রাজনীতিকে, ভোটের সংস্কৃতিকে এই দেশের বড় বড় রাজনৈতিক দল যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারাই কলঙ্কিত করেছে। আমরা দেখেছি একসময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যখন শেখ হাসিনা আন্দোলন করছিলেন, ম্যাডাম খালেদা জিয়া সেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তিনি বলেছিলেন এদেশে পাগল এবং শিশু ছাড়া কোনো নিরপেক্ষ লোক নাই। আবার যখন তিনি ক্ষমতাচ্যুত হলেন, উল্টোভাবে তিনি আবার সেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আবার আন্দোলন শুরু করেছিলেন। স্ববিরোধিতার অবস্থান নেন তিনেরা। পাশাপাশি কেউ কাকে
ভোটের ফলাফল মেনে নিতে পারেন না। ভোট পক্ষে গেলে পরেই ঠিক আছে, তারপরে সূক্ষ্ম এবং স্থূল, আর যদি বিপক্ষে যায় তাহলে এটাকে আমি মানি না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি ভোটের সংস্কৃতিকে রক্ষা করতে হলে পরে প্রত্যেকের সদিচ্ছার প্রয়োজন আছে। তত্ত্বাবধায়ক সরকার বলেন, নিরপেক্ষ সরকারের বলেন, যে সরকারই বলেন না কেন, কোনো লাভ হবে না যদি সদিচ্ছার অভাব থাকে। সেই কারণেই বলতে চাই, জাতি, দেশ এবং সরকারকে সদিচ্ছার দিকে এগিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন নাই, আপনার মত জানতে চাই সামনে নির্বাচন। এখানে কথা এসেছে, অনেকেই বলেছে একটা গ্রহণযোগ্য নির্বাচন। সে নির্বাচন গ্রহণযোগ্য করতে গেলে নির্বাচন কমিশনের অবশ্যই সংস্কার প্রয়োজন, কিন্তু যে সরকারের অধীনে নির্বাচন কমিশন পরিচালিত হয় তারাই তাকে প্রভাবিত করে থাকে, যে কারণে সুষ্ঠু নির্বাচনের একটা প্রশ্ন নির্বাচনের পরেও থেকে যায়। কাজে আমাদের প্রত্যাশা নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে একজন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে সকল দলের অংশগ্রহণে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠান অনেক ধন্যবাদ। বসবেন, জি বসতে হবে। আর কেউ আছেন? পিছনে হাত দেবেন, একটু দাঁড়াবেন। ধন্যবাদ। আপনি একজন তরুণ ভোটার, হ্যাঁ, সামনে নির্বাচনকে কিভাবে দেখতে চান? এখনকার বাংলাদেশ দেখছেন, সামনে নির্বাচন আমরা কেমন দেখতে চান? অবশ্যই সামনের নির্বাচন সকলের অংশগ্রহণের সুষ্ঠু এবং সঠিক ফেয়ার ইলেকশন দেখতে চাই। রাজনৈতিক পরিবেশ তো এত গরম কিছু নাই, ঠান্ডা। কারণ ভোটের সময় মানে পরিস্থিতি পাল্টায় যাইতে পারে। টাঙ্গাইলে এখন বর্তমানে সুষ্ঠু পরিবেশ আছে, কারণ বিগত ভোটগুলো যখন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। টাঙ্গাইলে প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ, বিএনপি, তারপরে স্বতন্ত্র ভোট ভালো হয় ইনশাল্লাহ। কৃষক শ্রমিক জনতা লীগও সেম পর্যায়ে সবাই থাকে আর কি। সামনে সুষ্ঠু নির্বাচন এলে মানে ভোট দেওয়া যাবো, ভোট দিব আমরা। জ্ঞান হলে তার ভোট আসবই না। টাঙ্গাইলের অবস্থা অনুযায়ী আমরা নিরপেক্ষ ভোট আশা করছি যে পরিবেশ সৃষ্টি হবে, ভোট দিতে পারবো সুষ্ঠুভাবে। নিরপেক্ষভাবে ভোট হোক এটাই চাই। আর যে সরকারই আসুক সুষ্ঠুভাবে সব কিছু করুক, ভালো করুক, আর তরুণদের জন্য সুযোগ দিক। কিন্তু আমার একটি প্রশ্ন হয়েছে, যেখানে আমরা যতগুলো আপনার সিটি কর্পোরেশন নির্বাচন হলো সেখানে আমরা দেখেছি যে মৃত ব্যক্তিরও ভোট হয়ে গেছে। এইখানে আপনারা এই বিষয়টাকে কিভাবে বলবেন যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, এবং আগামীতে যেমন গত নির্বাচনে আমি আমার ভোট দিতে পারিনি, সেইখানে আপনি আমাকে কিভাবে নিশ্চিত করবেন যে আমরা এই নির্বাচন কমিশনের অধীনে, ইভেন এই সরকারের অধীনে আগামী নির্বাচনেও আমরা তরুণ প্রজন্ম আমাদের ভোটটি দিতে পারবো? এটা আমাদের কিভাবে নিশ্চয়তা? অনেক ধন্যবাদ। আমরা আশা করি সরকার, নির্বাচন কমিশন এই কথাগুলো শুনবেন এবং এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে সামনে নির্বাচন আয়োজনের চেষ্টা করবেন। আর কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথমেই আমি নিউজ 24 টেলিভিশনকে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অতীতে নির্বাচন দেখেছি, আগামীতেও নির্বাচন হবে। সেই নির্বাচন অতীতের নির্বাচনের চেয়ে আমরা গণতান্ত্রিক এবং ফেয়ার নির্বাচন দেখতে চাই। আমরা চাই এই দেশে সর্বদলীয় অংশগ্রহণে নির্বাচন হোক, এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। জি রফিকুল ইসলাম, আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে সামনে নির্বাচনকে আপনি কেমন দেখতে চান, কি করা দরকার যদি কোনো সুপারিশ থাকে? প্রশ্নের উত্তর হলো যে নির্বাচন তো আমরা ভালো দেখতে চাই। টাঙ্গাইলে 8টা আসন, আপনারা কতটা আশাবাদী? আমরা 8টা আসনে ভালো আশাবাদী, আমরা 8টা আসনে বিজয়ী হব। আমি একটা এর মধ্যে কথা যোগ করতে চাই, বাংলাদেশের মানুষ যদি বলতে পারে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই কথাটা যদি মাঠের থেকে আসে, কারোর দিকে তাকাইতে হবে না। এই কাজটা আমাদের বাদ আছে জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা যদি মাঠে এই কাজটা করে, আমি মনে করি আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, নিরপেক্ষ ভোট হবে। জি অনেক ধন্যবাদ। জি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আপনাদের প্রত্যাশা কি সামনে নির্বাচনে 8টা আসন? না, আমরা যেটা মনে করি যে সামনে ইলেকশনে 8টা আসনেই নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে। আর আমি যেটা বলতে চাই যে সামনে অবশ্যই আওয়ামী লীগকে ফাঁকা মোটে আমরা গোল দিতে দেব না, এবং আমরা মনে করি যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দিয়ে এবং সুষ্ঠু নির্বাচনে কিভাবে করতে হয়,
কিভাবে সুষ্ঠু নির্বাচন জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে হয়, এবং ইনশাল্লাহ আমরা মনে করি জনগণ এটাই দেখিয়ে দেবে যে কোনোভাবে বাংলাদেশের কারচুপি নির্বাচন আর হতে দেওয়া হবে না, এবং খালেদা জিয়াকে ছাড়া অনেক ধন্যবাদ, আমরা অনেক ইলেকশনে ধন্যবাদ যাব না। অ্যাডভোকেট এস আকবর খান। আপনার কাছে প্রত্যাশার জায়গা জানতে চাই, কতটা আশান্বিত আপনি করতে পারেন যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে? টাঙ্গাইলের জায়গাটাই আপনার কাছে একটু জানতে জি, চাই। এই টাঙ্গাইলে অতীতের থেকে আজ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে আমাদের সময়ে, আমরা চাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন। আমরা প্রস্তুত আছি। আমাদের টাঙ্গাইলের সব কয়টি আসনে একাধিক প্রার্থী থাকলেও জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আমাদের দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ইনশাআল্লাহ আমরা 8টি আসনেই আমরা জয়লাভ করবো বলে আমরা প্রত্যাশী, এবং আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। ওনারা নির্বাচন আসুক, ওনাদেরকে স্বাগতম। অনেক ধন্যবাদ। জি, জাতীয় পার্টির পক্ষ থেকে আপনার কাছ থেকে একটু জানতে চাই, সামনে নির্বাচন, সবশেষ প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই। আমরা চাই জাতীয় পার্টি বহুদিন বিএনপি এবং আওয়ামী লীগের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা চাই হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সরকার গঠন করুক, একক নির্বাচনের মাধ্যমে হোক অথবা জোটবদ্ধ নির্বাচনের মাধ্যমে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে তৃণমূলের জবাব দিতে। আপনারা জানেন যে এই অনুষ্ঠান একেবারে সাধারণ মানুষের অনুষ্ঠান। আমরা যে কোনো দিনে আসতে চাই আপনাদের এলাকায়ও। আপনাদের সমস্যা, সম্ভাবনা, ভোট নিয়ে আপনাদের দাবি জানাতে পারেন আমাদের স্ক্রিন ওঠাই মেইলে জবাবদিতে@gmail.com। আর সম্প্রচারের পর এই পর্ব দেখতে চোখ রাখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউব পাতায়। দেখা হবে নিশ্চয়ই আবার অন্য কোনো তৃণমূল জনপদে, অন্য কোনো জেলায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24-এর সঙ্গে থাকবেন।